আমরা ভুলে যাই আমরা মূলত এক জাতির এক দেশ, পৃথিবীতে একটাই দেশ যার 99 ভাগ বাঙালি। বিশাল এক শক্তি। আমার সার্বভৌমত্ব রক্ষণ হওয়ার কোনো স্কোপ নাই। যদি স্কোপই থাকতো শেখ হাসিনাকে ভারত বিমান পাঠিয়ে নিয়ে যেতে পারত। এই হ্যাডম ভারতের নাই। আমি সবার সামনে বলতেছি ভারতের এই হ্যাডম নাই। আমরা অনেক শক্তিশালী জাতি। আমরা ঘুমিয়ে আছি কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে জুজুর ভয় দেখাইছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি অপরাধ করে 14 দল বা আওয়ামী লীগ, তাহলে এই যদির মধ্যে থাকা যাবে না। এটা পরিষ্কার দৃশ্যমান কে অপরাধী কারা অপরাধী। এই দল ব্যক্তি এদের বিচারে আওতায় আনতে হবে। আমরা জানি আয়নাঘর, আমরা জানি গুম খুন কারা করছে তাও জানি। এখন আমাদের বলার অবকাশ নাই। আদালত যদি বলে, আদালতের ঘরে দোষ চাপাইয়া অন্যের ঘরে অস্ত্র চাপা রেখে এই গুলি করা বা সুরসুরি দিয়ে গুলি করা, এই ধরনের জিনিস কাম্য না। আমরা স্বচ্ছ হই, পরিষ্কারভাবে বলি আমরা কি চাই, কি চাবো, কেমন দেশ দেখতে চাই। আমরা জনগণের প্রত্যাশা, জনগণ যাকে স্বীকৃতি দেবে তাকেই আমরা দেখতে চাই। তবে আমরা জাতীয় পার্টি কাউকে দেখতে চাই না। 14 দলে যারা অংশীদার ছিলেন, যারা এই হাসিনা সরকারকে স্বীকৃতি দিয়েছেন এবং এই তাদের রাজনৈতিক দর্শনটাকে মেনে নিয়েছেন, আমরা তাদের কাউকে দেখতে চাই না। অন্তত 5টা বছরের জন্য একটা নির্বাচন। এখন পর্যন্ত আওয়ামী লীগ অপরাধ স্বীকার করে নাই। কতটা নির্লজ্জ জাতি, মানে বেহায়া। আর এদেরকে যারা সাপোর্ট করছে তারাও একই সারির স্বামী। আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে 14 দল নিষিদ্ধ, এর সাথে আরও যুক্ত করতে হবে আমাদের সরকার যারা এই তাজা রক্তের বিনিময়ে সরকার। এই সরকার একবার ওয়েস্টকে ভয় পায়, একবার ভারতকে ভয় পায়। এইভাবে তো দেশ চলতে পারে না বা সিদ্ধান্ত দিতে পারে না। আমরা চোখে দেখতে কি হচ্ছে কি হচ্ছে না। আমার যে কোনো ভাই জঙ্গি হয়, জঙ্গি হবে, ওয়েস্ট বলে দেবে তার জন্য আমরা জঙ্গি হব, এটা হইতে পারে না। ওয়েস্টের জন্য বিচার করা যাচ্ছে না, জামিন দেওয়া যাচ্ছে না, এগুলি বলা যাবে না। আমরা তো নিজেরা কাজ করে খাই। ওয়েস্টকে কেন ভয় পাবো? আমরা কেন ভারতকে ভয় করব? ভারতকে রাগ করবে বিধায় কথা বলবো না। আমি তো আমার নেতা মির্জা ফখরুল ভাইয়ের এইসব কথাবার্তা শুনে আমি কষ্ট পাই। এই ছাত্ররা এত বিপ্লব করলে, এত লোক মারা গেল, আপনি এমন সোজায় বলতে পারেন না? কোমর সোজায় দাঁড়ায় কথা বলতে পারেন না? ভারত আমাদের একমাত্র শত্রু। আমি আরও লজ্জিত, আমাদের সেনাবাহিনী অনেক জেনারেল কেউ সামনে এসে বলেন না ভারত আমাদের শত্রু। আমি জানি না উনি আর কত বছর বাঁচবেন। আর এত ভয় পাওয়ার কি আছে? আমরা ভুলে যাই আমরা মূলত এক জাতির এক দেশ, পৃথিবীতে একটাই দেশ যার 99 ভাগ বাঙালি। বিশাল এক শক্তি। আমার সার্বভৌমত্ব রক্ষণ হওয়ার কোনো স্কোপ নাই। যদি স্কোপই থাকতো শেখ হাসিনাকে ভারত বিমান পাঠিয়ে নিয়ে যেতে পারত। এই হ্যাডম ভারতের নাই। আমি সবার সামনে বলতেছি ভারতের এই হ্যাডম নাই। আমরা অনেক শক্তিশালী জাতি। আমরা ঘুমিয়ে আছি কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে জুজুর ভয় দেখাইছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ন্যায়ের পক্ষে থাকবো, জনগণের পক্ষে থাকবো, সুশাসনের পক্ষে থাকবো এবং দেশকে আমরা সম্মান করব, দেশের জনগণকে সম্মান করব, ধনী ও দরিদ্রের দূরত্বটা কমায় আনবো। আর বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সরকার কোনো রকম টালবাহানা না করে 14 দলকে নিষিদ্ধ করেন। কত নির্লজ্জ হইতে পারে আমি জানি না, আর বাকি কথা নাই বললাম। বাট আমি মনে করি এই 14 দলের যারা আছেন জাতীয় পার্টি, মানে আমি বুঝে উঠতে পারি না। আবার সেনাবাহিনীর পক্ষ থেকে নুরুকে মারা হচ্ছে, সব কলঙ্কিত অধ্যায়। আমরা সেনাবাহিনী ভয় পেতে চাই না, আমরা ডিজিএফআই ভয় পাবো না। স্বাধীনভাবে চলবো, দেশের জন্য লড়বো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ যে আমরা এখানে একত্রিত পাচ্ছি। 5ই আগস্ট স্বৈরাচার খুনি গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখ ভরে বলতে হচ্ছে যে খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার শাসন আমলে যে সেটআপ সে রেখে গিয়েছিল, যে নিয়োগ তিনি দিয়ে গিয়েছিল, সেই নিয়োগকৃত ব্যক্তিরা এখনো রয়ে গেছে। যার কারণে আপনারা দেখেছেন দেশে বিদেশে জুলাই আগস্ট বিপ্লবীদের উপরে হামলা হচ্ছে, দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে এই নিষিদ্ধ লীগ, জাতীয় পার্টি এবং 14 দল মিলে। কেননা এদের পিছনে ইন্ধনদাতা হলো শেখ হাসিনা রেখে যাওয়া তার দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে। অথচ
সরকার এদের চাপে পড়ে নির্বিকার হয়ে আছে। সরকারকে জাগতে হবে। জনগণ আবার জেগে উঠেছে। তাদের রক্তে আগুন লাগার আগেই আবার সরকার যদি না জাগে, উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী থাকবে সরকার। তাই আমি দল মত নির্বিশেষে সবাইকে আবার ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে আহ্বান জানাচ্ছি যে এই অবিলম্বে আমরা আমাদের স্বৈরাচারের দোসর শেখ হাসিনার সর্বোচ্চ পদে এখনো তার প্রেসিডেন্ট চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু অধিষ্ঠিত আছে। অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করে তাকে আইনে সোপর্দ করতে হবে, বিচারে সোপর্দ করতে হবে। আপনারা জানেন খুনি হাসিনার আরেক দোসর ওয়াকার, তাকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিল খুনি শেখ হাসিনা। সেই ওয়াকার এখনো অবস্থান করছে এবং খুনি শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা করেছে। আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম, আমাদের পরিকল্পনা ছিল আমরা গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে গণভবনে গণ আদালত করে তার যে সাজা হবে জনতার রায়ে, সেই সাজা আমরা গণভবনেই কার্যকরী করব। কিন্তু এই ওয়াকার সে সুযোগ আমাদের দেয়নি। সে পালিয়ে যেতে সহায়তা করেছে এই খুনিকে। একই সাথে 626 জনকে এই ওয়াকার বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছে। যারা আশ্রয় নিয়েছিল, যাদেরকে তারা আশ্রয় দিয়েছিল, এই খুনি দুষ্কৃতিকারী হাসিনার দোসরদের সহায়তা করেছে এই ওয়াকার। এই দুইটি অপরাধে, এই দুইটি জঘন্য অপরাধে এই খুনিদের পালিয়ে যেতে সহায়তা করার কারণে অবিলম্বে তাকে অপসারণ করা হোক, তাকে গ্রেপ্তার করা হোক এবং তাকে বিচারে সোপর্দ করা হোক। একই সাথে বলবো যে আপনারা দেখেছেন খুনি হাসিনা যে সচিবদের নিয়োগ করেছিল, দপ্তর পরিদপ্তর অধিদপ্তরে যে অধিকর্তাদের নিয়োগ করেছিল, 2-1 বাদে তারা সবাই এখন বহাল তবিয়ত আছে, শুধু দপ্তর চেঞ্জ হয়েছে, যার কারণে বিপ্লব পরিপূর্ণতা পায়নি। অতি সত্বর এইসব সচিবদের লাথি মেরে বের করে দিয়ে নতুন করে নিয়োগ দিতে হবে। একই সাথে আমি আর একটি কথা বলবো, 53 বছরে সংবিধান, যে সংবিধান গোলামীর সংবিধান, সেই সংবিধান আমাদেরকে কোনো উপকার করতে পারেনি, কোনো মুক্তি দিতে পারেনি, এদেশের মানুষের মুক্তি আনতে পারেনি। এই সংবিধানকে অবিলম্বে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করে পরিপূর্ণ জুলাই সনদকে সেই সংবিধানে সন্নিবেশিত করতে হবে। আমরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলা ভোটের পরে হবে। আমরা আগামী 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সে সাথে আমরা একমত। কিন্তু নির্বাচনের যে কয় মাস বাকি আছে, সেই কয় মাসের আগে এইটি কার্যকরী করতে হবে। নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার স্বার্থে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে আসতে হবে। নতজানু পররাষ্ট্র নীতি, আমরা ভারতের কবর রচনা করেছি, আধিপত্য মুক্ত হয়েছি, ভারতের আধিপত্যে আমরা ফিরে যেতে চাই না। জুলাই আগস্ট বিপ্লবের আদর্শকে সর্বত্র বাস্তবায়ন করতে হবে, নইলে আমরা আবার ছাত্র জনতা জেগে উঠব এবং এই ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হলে জাতীয় বিপ্লবী সরকার গঠন করে আমরা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব গ্রহণ করব ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস নিবাদ যাক। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। ইনকিলাব জিন্দাবাদ। হয় মৃত্যু, না হয় মুক্তি। ধন্যবাদ।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। চেঞ্জ